আজকে যেটা বলবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, মানে যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম সরল দোলগতি। তো সিম্পল হারমোনিক মোশন আমরা বাস্তবে অনেক কিছুই দেখেছি, যেমন ঘড়ির পেন্ডুলাম বা এই ভাইব্রেটিং, যেটা গিটারে যেমন যে ভাইব্রেশন হয়, একটা স্ট্রিং কে টেনে দেওয়ার পর সেই ভাইব্রেশন কি হয়, পিরিয়ডিক্যালি ভাইব্রেট করে। ঠিক আছে? তো কাজে এই অনেক বাস্তবে আমরা সিম্পল হারমোনিক মোশন দেখেছি এবং দেখবো। তো কোনো মোশন, কোনো পার্টিকেল তার মোশন সিম্পল হারমোনিক মোশন হওয়ার কতগুলি শর্ত বা ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে? তো কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে কোনো মোশন সিম্পল হারমোনিক মোশন হবে, ঠিক আছে, সেটা আমরা বলবো। তো প্রথমে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হওয়ার যে ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মোশনটা হবে অসিলেটর। ঠিক আছে? আচ্ছা, অসিলেটরি বলতে, অসিলেটরি মানে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে সে একটা এক্সট্রিম এন্ডে যাবে, আবার সেই নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে আবার আদার এক্সট্রিম এন্ডে যাবে, এই মোশনটা কন্টিনিউ করে। ঠিক আছে? তো এইটা এখান থেকে যদি কোনো বস্তু যাত্রা শুরু করে, এখানে গিয়ে এখানে এসে এখানে আসবে, আবার এখানে আসবে, এই মোশনকে বলা হয় অসিলেটরি। ঠিক আছে? নেক্সট মোশন হবে পিরিয়ডিক। পিরিয়ডিক মানে হচ্ছে ওই যে অসিলেটরি মোশনের যে টাইমটা, মানে যেখান থেকে যাত্রা শুরু করলো সেটা যদি সাম্যাবস্থা ধরে নিই, এখান থেকে এক্সট্রিমেন্টে গিয়ে এখানে এসে আবার আদার এক্সট্রিমেন্টে গিয়ে আবার যে ইকুইলিব্রিয়ামে ফিরে আসছে, যে সময় লাগবে, এখান থেকে আবার সেকেন্ড টাইম আবার একটা এক্সট্রিমেন্টে গিয়ে সাম্যাবস্থানে গিয়ে আবার আদার এক্সট্রিমেন্টে গিয়ে আবার ইকুইলিব্রিয়ামে আসতে যে সময় লাগবে, যদি একই সময় লাগে এবং ফার্দার যদি সেম মোশন যদি কন্টিনিউ হয়, তাহলে যদি সেম সময় যদি সে ড্র করে, তাহলে আমরা বলবো সেই মোশনটা পিরিয়ডিক হবে। ওকে, তাহলে মোশনটা হবে পিরিয়ডিক। আর একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা বলবো যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট লেস দেন 40। ঠিক আছে? এটা কি অর্থ? আমি যদি এখানে ছবিটা আঁকি, একটা স্ট্রিং রয়েছে, এই স্ট্রিং এর মধ্যে এই একটা বল ঝুলছে। ঠিক আছে? তাহলে এক কোথায় যাবে, একটা এক্সট্রিমেন্টে যাবে, আবার আদার এক্সট্রিমেন্টে আসবে। ঠিক আছে? তাহলে একই হচ্ছে, প্রথমে শুরু করেছিল এখান থেকে, এখানে যাচ্ছে, এখানে গিয়ে এখানে এসে আবার এখানে আসছে, এই যে আশাটাকে বলবো একটা পূর্ণ পর্যায়। আমরা পরে আলোচনা করবো। যাই হোক, এই যে অ্যাঙ্গুলার সেপারেশনটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 4 ডিগ্রি কম হলে তখনই আমরা বলবো সেই হারমোনিক মোশনটা সিম্পল হারমোনিক মোশন। ওকে, কাজে আমাকে কিন্তু এই অ্যাঙ্গুলার সেপারেশন এমন ফোর্স দিলাম যাতে অ্যাঙ্গুলার সেপারেশন অনেক হাই হয়ে গেল, তো এটা হারমোনিক মোশন হতে পারে কিন্তু নট সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে? তাহলে এই তিনটে ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া ফুলফিল করলে তখন আমরা মোশনকে বলবো সিম্পল হারমোনিক মোশন। ওকে, তো নেক্সট একটা যেটা বলা, সেটা হচ্ছে এই মোশন কি কন্টিনিউ হয়ে যাবে? আমি যদি একটা বাইরে থেকে একটা ফোর্স দিই, ফোর্স দিলে কি সে ইকুইলিব্রিয়াম থেকে লিখছি এখানে, এক প্রথমে জাস্ট টি ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0, কোথায় গেল, x ইকুয়াল টু প্লাস এতে গেল, এইদিকে কোথায় গেল, x ইকুয়াল টু মাইনাস এতে গেল। এই মোশনটা কি কন্টিনিউ হয়ে যাবে? বাস্তবে বাস্তবে যদি দেখি, একবার ফোর্স দিয়ে তারপর ফোর্স দিয়ে উঠিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু এই মোশনটা কিন্তু কন্টিনিউ হবে না। দেখা যাবে প্রথমবার প্লাস এ অবধি গেলে তারপরে কিন্তু আর প্লাস এ অবধি যাচ্ছে, কিছুটা কম যাচ্ছে, তারপরে আর কিছুটা কম যাচ্ছে, এইভাবে তার অ্যামপ্লিটিউডটা কমতে 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 আলটিমেটলি আমরা কি দেখবো, যে তার অ্যামপ্লিটিউড শূন্য হয়ে যাচ্ছে, মানে আবার ইকুইলিব্রিয়াম এসে থেমে গেছে। ঠিক আছে? তো এই ধরনের ভাইব্রেশনকে বলবো আমরা ফ্রি ভাইব্রেশন। ঠিক আছে? তাহলে কি বলবো আমরা, ফ্রি ভাইব্রেশন। হয়েছে? মানে একবার ফোর্স দিয়ে আর কিন্তু কোনো রকম ফোর্স দেবো না, তাহলে কি হবে, এই মোশনটা কিন্তু আলটিমেটলি ইনফাইনাইট টাইম অব্দি হবে না, কিছুক্ষণ পর গিয়ে থেমে যাবে, এটাকে বলবো ফ্রি ভাইব্রেশন।
কেন থামছে? ঠিক আছে, নিউটনস ল অফ মোশন অনুযায়ী যে মোশনে থাকছে মোশনে থাকার কথা, কিন্তু কি কারণে থামছে? কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কতগুলো বাধা সৃষ্টিকারী বল রয়েছে। সেই বলগুলো কি? যেমন এই স্ট্রিংটা আমি যেখানে বেঁধেছি সেখানে স্ট্রিং এর সঙ্গে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। ঠিক আছে, কারণ সেই স্ট্রিং যেখানে বাঁধা হয়েছে সেখানে চাইছে, যে বাঁধা হয়েছে সেই চাইছে যাতে মোশনটা স্টপ হয়। ঠিক আছে, কারণ সে রেস্টে আছে, চাইবে যে এই স্ট্রিংটাকে রেস্ট করতে ডিউ টু ইনার্সিয়া। তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি দেখা যাবে আস্তে আস্তে অ্যাম্পলিটিউড কমতে 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 ডিউ টু ফ্রিকশন অফ দ্য স্ট্রিং উইথ পয়েন্ট অফ সাসপেনশন, তার জন্য আস্তে আস্তে থেমে যায়। ঠিক আছে, এটা একটা কন্ডিশন। আর একটা ব্যাপার হচ্ছে যেখানে রয়েছে সিস্টেমটা নিশ্চয়ই ফাঁকাতে রাখা বায়ুতে রয়েছে। ঠিক আছে, কিন্তু বায়ুর একটা বাধা রয়েছে, বায়ু রেস্টার আছে, তাই ববটাকেও চাইবে সে রেস্টার রাখতে। ঠিক আছে, কিন্তু ববের মাস সাফিসিয়েন্টলি হাই, সেই জন্য বায়ুর মধ্য দিয়ে সে মুভ করবে, কিন্তু বায়ুর বাধার জন্য কিন্তু আস্তে আস্তে সে অ্যামপ্লিটিউড কমতে কমতে যাবে। ঠিক আছে, দেখা যাবে কি কিছুক্ষণ পর গিয়ে একবার থেমে যাচ্ছে। এই দুটো বাধার জন্য দেখা যাবে এই মোশন কিন্তু কন্টিনিউ হচ্ছে। ওকে, তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে বলবো আমরা ড্যাম্প ভাইব্রেশন। তাহলে প্রথমে বললাম কি ফ্রি ভাইব্রেশন, ঠিক আছে, তারপরে লিখবেন। তাহলে প্রথম যেটা বলবো আমরা সেটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশন বলবো সেটা বাধার জন্য দেখা যাচ্ছে সে আস্তে আস্তে অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, সেটাকে বলবো আমরা ড্যাম্প ভাইব্রেশন। ঠিক আছে, এটা ফ্রি ভাইব্রেশন এখানে আইডিয়ালিস্টিক কেস। যদি তুমি এমন কোনো বাইকুলো জায়গায় এটাকে রাখো বা এই এখানে রেখেছো এটা, ঠিক আছে, এর সঙ্গে কোনো ফ্রিকশনলেস কোনো স্ট্রিং এর সঙ্গে যদি কানেক্ট করো, তাহলে দেখা যাবে যে সে কিন্তু মোশনটা কন্টিনিউ হবে আর ইনফাইনাইট টাইম। কিন্তু বাস্তবে যেটা প্র্যাকটিক্যালি কিন্তু ডিউ টু ড্যাম্পিং দেখা যাবে এই মোশনটা কমে যাচ্ছে। এবার এই মোশনটাকে কন্টিনিউ করতে চাইলে কি হবে? তখন দেখা যাবে বাইরে থেকে ফোর্স দিতে হবে। ঠিক আছে, কিরকম ফোর্স? বাইরে থেকে পিরিয়ডিক ফোর্স দিতে হবে যাতে এই মোশনটা স্টপ না হয়। ঠিক আছে, এর সঙ্গে বাস্তবে অনেক সিমিলারিটি রয়েছে, তুমি বুঝতে পারো যে হ্যাঁ, যখন আহ, চলো একা চলো, তখন কি মনে হয় যে এটা আস্তে আস্তে চলাটা তোমার বিঘ্ন সৃষ্টি হয়। বিভিন্ন রকম তোমার বাধা রয়েছে, সামাজিক বাধা রয়েছে, হ্যাঁ, আহ, অনেক রকম সাংসারিক বাধা রয়েছে, পারিবারিক বাধা রয়েছে। এই বাধার জন্য দেখা যায় কি তোমার জীবনের ছন্দটা আস্তে 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 কমতে থাকে। কিন্তু তোমার এই ছন্দটাকে কেউ ফিরিয়ে দিতে পারে, কেউ হয়তো পাশ থেকে ফোর্স দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখা যাবে সেই বাধাটাকে তুমি ওভারকাম করেও সেই মোশনটা কন্টিনিউ করছো। ঠিক আছে, তাহলে তার নিশ্চয়ই সেরকম ফোর্স তোমাকে দেওয়ার জন্য লোক খুঁজতে হবে। সেই লোক যদি খুঁজে পাও তাহলে দেখবে যে না, এই ভাইব্রেশন কিন্তু স্টপ হচ্ছে না, দেখা যাবে অনন্তকাল ধরে অসিলেট করছে। কিন্তু সেই ফোর্সটা কিন্তু পিরিয়ডই হতে পারে। ঠিক আছে, সেটা খোঁজার দায়িত্ব তোমার। ঠিক আছে, তো তাহলে এই ফোর্সটা কন্টিনিউ হলে তখন সেটাকে বলবো আমরা ফোর্স ভাইব্রেশন। ফোর্স ভাইব্রেশন, ঠিক আছে, তাহলে ফোর্স ভাইব্রেশন মানে বাইরে থেকে পিরিয়ডিক্যালি একটা ফোর্স দিতে হবে। ঠিক আছে, তখন দেখা যাবে আমার ভাইব্রেশনটা স্টপ না হয়ে কিন্তু কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যামপ্লিটিউডও কমছে না। যেমন ঘড়ির যে পেন্ডুলামটা দেখতে পাও, কি ওখানে কিন্তু স্টপ হয় না? কেন হয় না? ওখানে কিন্তু বাধা রয়েছে, কিন্তু স্টপ হয় না। কেন হয় না? কারণ হচ্ছে ওখানে ব্যাটারি দিয়ে তোমার প্রত্যেকটা সাইকেলে যে পরিমাণে অ্যামপ্লিটিউড কমছে, সেম অ্যামপ্লিটিউড বাইরে থেকে প্রোভাইড করে। ঠিক আছে, কাজেই দেখা যায় যে সেই মোশনটা কিন্তু স্টপ হচ্ছে না। ঠিক আছে, সেরকম তুমি ব্যাটারি খোঁজো, সেই ব্যাটারি যদি খুঁজতে পারো তোমার জীবনে চার্জ দেওয়ার মতো, তাহলে তোমার বিভিন্ন বাধা সমস্ত কিছু ওভারকাম হয়ে যাবে এবং জীবন খুব সুন্দর হবে। কাজেই তোমাকে কিন্তু সেরকম ব্যাটারি খুঁজতে হবে। ঠিক আছে, তো যাই হোক, সমস্ত কিছু ফিজিক্সের যে ঘটনা তার সঙ্গে আমি আগেও বলেছি যে বাস্তবে রিয়েলিটি প্রচুর মিল আছে। ঠিক আছে, তোমাকে সেটা খুঁজে নিতে হবে। তো যাই হোক, আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন, শুধু ফ্রি ভাইব্রেশন। তো এগুলো নিয়ে পরে আলোচনা। তো ফ্রি ভাইব্রেশন কি? ফ্রি ভাইব্রেশন মানে হচ্ছে শুধুমাত্র একটাই মাত্র ফোর্স কাজ করবে, যে ফোর্সটা হচ্ছে ফোর্স অফ রেস্টিটিউশন। ঠিক আছে, ফোর্স অফ রেস্টিটিউশন মানে তুমি এখানে যখন ফোর্স দিচ্ছ, দেওয়ার ফলে একটা এক্সট্রিমেন্টে গেল, একটা এক্সট্রিমেন্টে যাওয়ার পর ফোর্সটাকে উঠিয়ে নেওয়ার পরেও কিন্তু এখানে থেকে যায় না, কি করে সে আবার ইকুইলিব্রিয়াম। তার নিশ্চয়ই কেউ একটা টানছে, কে টানছে? ফোর্স অফ রেস্টিটিউশন বা প্রত্যানয়নকারী বল।
সেই প্রত্যানায়নকারী বলের জন্য সে আবার ইকুইলিব্রিয়ামে ফিরে আসে। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়ামে ফিরে এসে কি করছে, কিন্তু সে স্টপ হচ্ছে না, সে আবার কন্টিনিউ করছে। ঠিক আছে, সে কন্টিনিউ করে আবার আবার এক্সপেরিমেন্টে যায়, গিয়ে সে গিয়ে স্টপ হচ্ছে, এখানেও স্টপ হচ্ছে না, আবার গিয়ে আবার সাবস্থান, এইভাবে কন্টিনিউ হচ্ছে। তাহলে কাজেই ফ্রি ভাইব্রেশনের মূল উৎস হচ্ছে ফোর্স অফ রেস্টিটিউশন। তাহলে ইন দিস কেস তাহলে আমরা আলোচনা করব এবার ফ্রি ভাইব্রেশন। তো ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে ফোর্স অফ রেস্টিটিউশন যেটা বলছি, ঠিক আছে, এফ প্রপোর্শনাল টু এক্স, আর মাইনাস সাইডে কি ইন্ডিকেট করছে, তার যেদিকে তুমি তোমার প্রত্যানায়নকারী বলটা কাজ করছে, নিশ্চয়ই বুঝতে পারছো, এটা এই দিকে কাজ করছে সাম্যাবস্থার দিকে, আর এক্সটা কোন দিক বরাবর, এক্সটা যাচ্ছে এই দিক বরাবর, অপোজিট ডিরেকশন, সেই কারণে মাইনাস এক্স। এবার প্রপোর্শনালটাকে ইকুয়াল করার জন্য যেটা কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে নাম দিলাম এস। ঠিক আছে, এসটাকে বলা হয় স্টিফনেস কনস্ট্যান্ট, স্টিফনেস কনস্ট্যান্ট, যেটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটা ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে। কারণ সব ম্যাটেরিয়াল তো একই ভাবে তোমার অসিলেট করবে না, কেউ তাড়াতাড়ি থেমে যাবে, কেউ অনেকক্ষণ ধরে দুলবে, সেটা ডিপেন্ড করছে এস ফ্যাক্টরটা। এবার নিউটনের ল অফ মোশন অনুযায়ী ফোর্স সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন লিখতে পারি, মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস এস ইনটু এক্স। ঠিক আছে, এবার অ্যাক্সেলারেশন মানে আমরা লিখবো ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট, যদি লিখি d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস sx। এবার sx টা এদিকে নিয়ে চলে এসো, তাহলে m d2x বাই dt2 প্লাস sx ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার m টাকে ডিভাইড করে দিলে কি হবে, d2x বাই dt2 প্লাস s বাই m x ইকুয়াল টু 0। এই s বাই m টাকে আমরা ধরছি ওমেগা 0 স্কয়ার, তাহলে d2x বাই dt2 প্লাস ওমেগা 0 স্কয়ার x ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে সলভ করব, তাহলে টু সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা নিশ্চয়ই আগে সলভ করেছো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা বুঝতেই পারছো। তাহলে এটা d2x আবার লিখছি আমি dt2 প্লাস ওমেগা 0 স্কয়ার x ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে কি করতে হয়, x ইকুয়াল টু একটা ট্রায়াল সলিউশন ধরে নিতে হয়, সেটা হচ্ছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার mt। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু যদি e টু দি পাওয়ার mt হয়, তাহলে dx বাই dt ইকুয়াল টু কত হবে, m e টু দি পাওয়ার mt। আর আবার ডেরিভেটিভ কত হবে, d2x বাই dt2 ইকুয়াল টু হবে m স্কয়ার e টু দি পাওয়ার mt। এবার যদি এটা পুট করে দিই এখানে, তাহলে কত হবে, আমি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করছি, ঠিক আছে, যদি চাইলে তুমি নাও করতে পারো পরীক্ষাতে। ওমেগা 0 স্কয়ার e টু দি পাওয়ার mt ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার যদি e টু দি পাওয়ার mt কমন নিয়ে নাও, তাহলে কত হবে, m স্কয়ার প্লাস ওমেগা 0 স্কয়ার e টু দি পাওয়ার mt ইকুয়াল টু 0। এবার বুঝতে পারছো e টু দি পাওয়ার mt কি 0 হবে, হবে না, কখন হবে, t এর মান 0 হলেও হবে না, t এর মান মাইনাস ইনফিনিটি হলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 1 বাই ইনফিনিটি মানে 0। তাই এটা পসিবল নয়, তাই যেহেতু e টু দি পাওয়ার mt নট ইকুয়াল টু 0, অতএব কি m স্কয়ার প্লাস ওমেগা 0 স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা বলতে পারবো m ইকুয়াল টু, এটি সে ইমাজিনারি রুট চলে আসবে, হচ্ছে প্লাস মাইনাস i ওমেগা 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তাহলে দুটো রুট, একটা হচ্ছে প্লাস i ওমেগা 0, একটা হচ্ছে মাইনাস i ওমেগা 0। তাহলে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কি হবে, অতএব জেনারেল সলিউশন, the general solution of this differential equation will be x equal to একটা constant into e to the power I omega 0 t plus একটা constant into e to the power minus I omega 0 t। ঠিক আছে, এবার একে sin cos এ লেখা যায়। ঠিক আছে, কিভাবে লিখবো, আমরা জানি একটা ফর্মুলা আছে, e to the power I theta equal to cos theta plus I sin theta। আর যদি মাইনাস হয় মাঝে মাইনাস হয়, ঠিক আছে, তাহলে এটাকে যদি ভেঙে ফেলি আমরা, কি হবে, a cos I omega 0 t
প্লাস আই সাইন ওমেগা 0t, ঠিক আছে? প্লাস তার সঙ্গে কি থাকছে বি কস ওমেগা 0t প্লাস আই সাইন ওমেগা 0t। এবার তুমি সাইন সাইন কস কস কমন নিল, তাহলে কত হবে a প্লাস বি আই cos omega 0t plus I into a minus এটা সরি এটা মাইনাস I minus b sin omega 0t, ঠিক আছে? এবার a plus b যেটা দেখছো, এই a plus b কে আমরা ধরছি স্মল a sin থিটা, আর I into a minus b কে ধরছি স্মল b cos থিটা। কেন ধরছি? কারণ তুমি এটা যদি সিম্পলি a বার করো, ম্যাগনিটিউড বের করো, তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা করে দেখে নিতে পারো, এটা সিগনিফিকেন্স রয়েছে, ঠিক আছে? তো এইবার এটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে a sin থিটা cos ওমেগা 0t প্লাস a cos থিটা sin ওমেগা 0t, এটা কিসের ফর্মুলা? এটা sin a প্লাস b এর ফর্মুলা, তাই তো? তাহলে হবে এটা a sin ওমেগা 0t প্লাস থিটা, ঠিক আছে? এটা হলো কি জেনারেল সলিউশন ফর সিম্পল হারমোনিক মোশন। বুঝলে? এবার তো তাহলে ফাইনাল সলিউশন কি পেলাম? y a sin ওমেগা 0t প্লাস থিটা। এটা হচ্ছে একটা সরল দৈর্ঘ্যযুক্ত কণার, ঠিক আছে, সমীকরণ। তো কাজেই y তো না, আমরা x ধরছিলাম, x ছিল। তো এবার কোন স্পেশাল পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমি ধরে নিলাম থিটা ইকুয়াল টু 0। থিটাটা মানে হচ্ছে ফেজ ফ্যাক্টরটা, ফেজ ডিফারেন্সটা, ওটা 0। স্পেশাল কেসে ধরে আমরা সুবিধা হবে জিনিসটা বোঝাতে। তাহলে x ইকুয়াল টু আমরা আলটিমেটলি লিখতে পারি a sin ওমেগা 0t, ঠিক আছে? এবার এর সঙ্গে এই ঘটনাটার বা মিল কি? হ্যাঁ, আর সাইনের সঙ্গেই বা মিল, ঠিক আছে? এবার আমি তিনটি জিনিস ট্যালি করে দেখাবো। কি? আমরা যদি সাইন ওয়েভ আমরা জানি কিরকম হয়, কিরকম হয় দিস টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে সাইন ওয়েভ। তাহলে এদিক বরাবর t, এদিক বরাবর x, তাহলে কি হবে? আলটিমেটলি দেখা যাবে যে আমি যদি এই সময়টাকে চারটে অবকাশে ভেঙে টোটাল এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে এখানে গিয়ে আবার এখানে আসাটাকে ধরবো কি পূর্ণ পর্যায়টা ক্যাপিটাল, তাহলে এখান থেকে এটা কতটা হবে t/4, আবার যখন এখানে আসবে কত হবে t/2, এখানে যখন আসবে কত হবে 3t/4, আর ফাইনালি যখন এখানে আসবে সেটা হবে t, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ভেঙে নিতে পারছি, এটা হচ্ছে ক্যাপিটাল T, এটা হচ্ছে t/2, এটা হচ্ছে 3t/4, এটা হচ্ছে t/4, তাই তো? তাহলে প্রথমে at first t equal to 0 তে দেখো কি হচ্ছে, t equal to 0 তে x equal to 0, তাহলে sin এবার 0 বসিয়ে দাও, তাহলে sin 0 মানে 0, তাহলে t equal to 0 তে এখান থেকে পাচ্ছি আমরা x equal to 0। ফর্ম কার থেকে যদি দেখি আমরা t equal to 0 তে এরকম এটা x বরাবর, এটা হচ্ছে x equal to 0, ঠিক আছে? তাহলে প্রথম কন্ডিশন মিললো। সেকেন্ড কন্ডিশন হচ্ছে at t equal to t/4, t equal to t/4 যদি বসিয়ে দেয় এখানে তাহলে হবে x equal to a sin ওমেগা 0 t/4। এবারটা আমরা জানি যে ওমেগা সমান 2 পাই বাই t বা t সমান 2 পাই বাই ওমেগা, এর যদি বসানো হয় তাহলে ওমেগা যদি t মানে 2 পাই, তাহলে হবে a sin 2 পাই বাই 4 মানে হবে পাই বাই 2, তাহলে কত হচ্ছে প্লাস a। দেখো ভালো বলে, তাহলে t equal to t/4 কত হচ্ছে অ্যামপ্লিটিউডটা প্লাস a, এখান থেকে দেখো t equal to যদি তুমি t/4 বসাও তাহলে হচ্ছে প্লাস a। ফর্ম কার্ভে যাও, কার্ভে দেখো t equal to t/4 এ দেখো অ্যামপ্লিটিউড হচ্ছে প্লাস a, এটার ভ্যালু হচ্ছে প্লাস a ম্যাক্সিমাম, ঠিক আছে? তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে t equal to 0 হলো, t equal to t/4 হলো, তারপর হচ্ছে t equal to 3 নম্বর t/2 যদি বসাও কি হবে, তাহলে x equal to হবে a sin
টি এর জায়গায় বসাবো আমরা টি বাই টু, ঠিক আছে? তাহলে ওমেগা জিরো টি মানে টু পাই, তাই তো? তাহলে টু পাই বাই টু, তাহলে সাইন পাই, সাইন পাই এর ভ্যালু জানো নিশ্চয়ই তোমরা সবাই, সাইন পাই ভ্যালু হচ্ছে জিরো, ঠিক আছে? তাহলে এক্স ইকাল টু জিরো, টি ইকাল টু টি বাই টু তে, মানে হচ্ছে জিরো থেকে এখানে গেলাম, এখান থেকে আবার এখানে এলাম, টি বাই টু তে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। এখান থেকে পাচ্ছি আমরা জিরো, এখানে এখানে টি বাই টু তে কত হচ্ছে? টি বাই টু তে এক্স ইকাল টু জিরো, ঠিক আছে? মিললো। নেক্সট হচ্ছে at t equal to 3t by 4, এদিকে পুট করে দাও, তাহলে কত হবে? x equal to a sin 3t by 4 বসাবো, তাহলে 3t by 4, তাহলে ওমেগা 0 t by 4, তাহলে হচ্ছে ওমেগা 0 t by 4 মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা 0 4, ও যদি বসানো হয় এটা, তাহলে হচ্ছে t মানে হচ্ছে 3 ওমেগা 0 t বাই 4, তাই না? তো এবার ওমেগা 0 t মানে হচ্ছে 2 পাই, তার মানে হচ্ছে a sin 6 পাই বাই 4, তার মানে আলটিমেটলি হচ্ছে কত? 3 পাই বাই 2, a sin 3 পাই বাই 2, এটা যদি কোয়াড্রেন্টে ফেলো তাহলে কি লিখতে পারি? পাই প্লাস পাই বাই 2, তাহলে a sin পাই প্লাস পাই বাই 2, তার মানে হচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে যে সাইন নেগেটিভ, তার মানে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? তার মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 ভালো হচ্ছে পাই প্লাস 1, কিন্তু থার্ড কোয়াড্রেন্টের জন্য ওটা হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস, ঠিক আছে? তাহলে আলটিমেটলি t ইকুয়াল টু 3t বাই 4, তার মানে এখান থেকে এখানে গিয়ে এখানে এসে এখানে 3t বাই 4 এ কি হচ্ছে? x ইকুয়াল টু মাইনাস, এখানে দেখো এখান থেকে এখানে এসে এখানে কত হচ্ছে? এই এটা যদি প্লাসে হয় এটা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি যেটা বাকি আছে সেটা হচ্ছে t ইকুয়াল টু ক্যাপিটাল T, t ইকুয়াল টু ক্যাপিটাল T পুট করে দেয়, তাহলে x ইকুয়াল টু a sin ওমেগা 0 t, এবার ওমেগা 0 t মানে 2 পাই, তাহলে a sin 2 পাই, sin 2 পাই এর ভ্যালু হচ্ছে 0, কারণ এটা হচ্ছে x ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম কি t ইকুয়াল টু পূর্ণ পর্যায়ে গেলে x ইকুয়াল টু 0, তারপর এখানে যে x ইকুয়াল টু 0, এখানে x ইকুয়াল টু 0, আর এখানে t ইকুয়াল টু 0 থেকে শুরু হলো, এখানে এলো, এখানে গিয়ে আবার, ঠিক আছে? তাহলে বলবো আমরা একটা কমপ্লিট অসিলেশন হলো, এবং আফটার এ কমপ্লিট অসিলেশন at time t equal to capital T মানে পূর্ণ পর্যায়কাল পর দেখা যাচ্ছে সে আবার সাম্যাবস্থায় ফিরে আসছে, ঠিক আছে?